অবৈধ ভার্সেস অবৈধ। এখানে ক্রিকেটটা সবচেয়ে পেছনে। সবাই গিয়ে তামিম ইকবালকে ফুল দিচ্ছেন। ক্রিকেট, রাজনীতি সব এখন এক আসলে। সাংবাদিকরা সবাই দালাল, সমর্থকরা সবাই ভালো। ওই পুরো নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ। এটার পিছনে অন্য কোনো গ্রুপের পলিটিক্স আছে। এতটা কলুষিত হওয়া উচিত না। ক্রিকেট বোর্ডের যে পলিটিক্স এটা এইভাবেই চলে। বাপের দোয়া করেন, মায়ের দোয়া করেন, যা খুশি করেন, কিন্তু ক্রিকেটটাকে মুখ্য রাখা। তা তিতুমির, এবার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অস্থিরতা ছিল সেটা একটু হলেও স্তিমিত হয়েছে। ক্রিকেটারদের বেতন বাড়লো, নতুন টিম ঘোষণা হলো, সবাই গিয়ে তামিম ইকবালকে ফুল দিচ্ছেন। যেই ফুল কিন্তু কোয়াব এর আগে বুলবুলকে দেননি, সেই ফুলটা তামিম ইকবাল পেলেন। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে ক্রিকেট বোর্ড একটা বেটার পজিশন? সবকিছু মিলে মনে হচ্ছে যে বাংলাদেশ একভাবে চলছে মানে কি, সব জায়গায় একই রকম। হ্যাঁ, ক্রিকেট, রাজনীতি সব এখন এক আসলে। ধরুন কিছুদিন আগে দেখছিলাম যে যখন নতুন মন্ত্রীরা দায়িত্ব নিলেন মন্ত্রিসভার, সবাই সেখানে ফুল দিয়ে লাইন দিয়ে অপেক্ষা করছিলেন। কোনো অ্যাসোসিয়েশন, সংগঠন থেকে তারা ফুল দিচ্ছেন। একই চিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বিসিবিতেও। এবং কেউই আসলে ঠিক মনে হচ্ছে যেন ক্রিকেটটা এখানে আর মুখ্য কিছু নাই। এখানে ক্রিকেটটা মুখ্য না, মুখ্য হচ্ছে ক্ষমতা, চেয়ার, মুখ্য হচ্ছে যে কে কার ভাই, কে কতটা কাছে, কে কোন গ্রুপ, সাংবাদিক, ক্রিকেটার, এক্স ক্রিকেটার, সবাই এটার এক একটা পার্ট। এবং এখানে ক্রিকেটটা সবচেয়ে পেছনে এখনকার প্রেক্ষিতে বলছেন। আমার জাস্ট আমার কো হোস্ট এবং ফয়সাল তিতুমিরের কথা শুনে মনে হলো উনি জাস্ট 5 মিনিট আগে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং 5 মিনিটের মধ্যে তিনি বাংলাদেশের যে কালচার, যে বাংলাদেশের যে ফুল দেওয়ার কালচার, ভাই কালচার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রাজনীতি তিনি একটু আগে জানতে পারলেন, তাই নয় কি? না, বিষয়টা হচ্ছে যে এবার পার্টিকুলার কামিং টু ইয়োর পয়েন্ট, এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে এটা আসলে এতটা ন্যাকেটলি, নগ্নভাবে আসলে চোখে পড়েনি। এইবার ক্রিকেটে যা পড়লো, একই দিনে আপনি যখন একই চেয়ারে দুজন সভাপতিকে, পৃথিবীর ইতিহাসে কোথাও মনে হয় না আগে হয়েছে। শুভ্রতার চমৎকার একটা লেখা আছে, প্রথম আলোর পড়ছিলাম লেখাটা, এবং তিনি লিখেছেন যেটা আসলে যদি বাংলাদেশ শুধু একটা কথাই বলি, এটা যদি ফিফার আন্ডারের কোনো সংগঠন হতো, এতদিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে আমরা এত সুন্দর অন্য কথা বলতে হতো। 100% চোখ বন্ধ করে আসতো বাংলাদেশে। আর যে কথাটা দিয়ে রায়হান আজকে শুরু করেছেন আপনি, যে ক্রিকেটে এখন তো খুব ভালো হচ্ছে, কি ক্রিকেটারদের বেতন বাড়লো, তো আমার এই কারণে আরো বেশি ভয় লাগছে। আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। এবং গত 3টা প্রেসিডেন্টই এসে শুরুতে না এত ভালো ভালো কথা বলে, এত কিছু করতে চায়। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল সারা বাংলাদেশে ক্রিকেট ছড়িয়ে দিচ্ছে, জেলায় জেলায় আঞ্চলিকতা নিয়ে সাংঘাতিক কাজ শুরু করলো। ফারুক আহমেদ এসে বিপিএল এবার একদম এরকম বিপিএল আর পৃথিবীতে কেউ দেখেনি এরকম। এবার তামিম ইকবাল এসেই ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দিয়েছেন। অফকোর্স এটা ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। তামিম ইকবালের এক্ষেত্রে জাস্ট ইন্টারেস্টটা জাস্ট চিন্তা করবেন আপনি, সেটা কেন করছে। তামিম ইকবালের এই জায়গাটা আসার পেছনে আর বড় সাপোর্ট হচ্ছে তার কোয়াব, সাবেক ক্রিকেটার, এবং যে ক্লাবগুলোকে নিয়ে এখন তিনি প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছেন, মিটিং করছেন, যে ক্লাবগুলো সরে দাঁড়িয়েছিল বিপ্লবে, তামিম ইকবাল ওয়াজ আ পার্ট অফ দোজ বিপ্লবিস্ট ক্লাব। সো এসে তো তিনি তাদের জন্য কাজ করবেন, এটা খুব অবভিয়াস। হ্যাঁ, তবে একটা জিনিস, যে ফয়সাল তিতুমিরের সাথে তো আমি নর্মালি প্রত্যেকটা কনভারসেশনে অনেক বেশি এগেনস্টে চলে যাই, তবে আমি আজকে একটু প্রশ্নকর্তার ভূমিকায় আছি। তো আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করি, যে আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ডটা ছিল, সেই বোর্ডটা যখন আসলো, ওরা এত অ্যান্টি ক্রিকেটার হয়ে গেল কিভাবে? এইটার উত্তর যদি অ্যান্টি ক্রিকেটার যদি আপনি বলেন, লেটস সে ঠিক কোন যায় একটু যদি আরেকটু স্পেসিফিক্যালি বলেন, যেমন ধরেন বিশ্বকাপ না খেলা আছে বা কোয়াবের প্রিমিয়ার লিগ বা ক্লাবগুলোর সাথে তামিমের যোগসাজশ একটা, এই জায়গাটা আমি বলি। সত্যি আমি একটু প্রশ্নটা শেষ করি। বাট একটা পর্যায়ে পরে কিন্তু কোয়াব বারবার তাদেরকে অনুরোধ করেছে যে আপনারা আমাদের সাথে বসার পর আমরা একটু ডিসিশন নেই, যে আমরা ডিপিএল সম্পর্কে কি চিন্তা করি। বা যেমন জাকের আলী অনেক, তিনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, তার ছবি ডিপিএল এ খেলা, আবহানী জার্সি গায়ে খুব সম্ভবত, তিনি লিখেছেন আগে কি সুন্দর ডিপিএল খেলতাম, এই ধরনের। তার মানে তারাও খেলতে চাইছেন, তার মানে কোয়াবও একটা এখানে ভূমিকা আছে। সবচেয়ে বেশি অর্থ করি ঘরোয়া ক্রিকেটারদের জন্য ঢাকা প্রিমিয়ার লিগ সবচেয়ে বড় জায়গা। সেইখান থেকে আপনি দেখেন এখানে একটা পোলারাইজেশন হয়ে গেছে। ধরেন সাংবাদিকদের ক্ষেত্রে যেটা হয়েছে, সবাই দালাল, সাংবাদিকরা সবাই দালাল, সমর্থকরা সবাই ভালো। আবার ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ক্রিকেটাররা সবাই দালাল, বোর্ড ভালো। এই জিনিস আমি জীবনে শুনি না বাংলাদেশে। কেন, কিভাবে? নাজমুল, এই যে নাজমুল আলম নামের যে লোকটা, উনি নাকি বিশ্বের সেরা বোর্ড ডিরেক্টরদের মধ্যে একজন, এবং ওনার কথাটা নাকি বিশ্বের সেরা একটা কথা। হ্যাঁ, তারপর হচ্ছে প্রত্যেকটা ক্রিকেটার, মেহেদী হাসান মিরাজ একটু ডিফারেন্ট,
ওর কথাবার্তা হয় না, ওর ক্যাপ্টেন্সি হয়তো অত ভালো না, কিন্তু মেহেদী হাসান মিরাজ আপনিও জানেন এটা, ইজ ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার, মানে একটু সহজ সরল মোটামুটি বলা চলে, ডেডিকেটেড, তার ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন নাই। মাঠের বাইরে তার ক্যারেক্টারটা আমরা বহু বছর ধরে দেখেছি, 2016 সাল থেকে দেখছি। তারপরে ধরেন এই যে যারা হচ্ছে বার্থডেতে উইশ করে, এগুলো নিয়েও বেশ কিছু কথাবার্তা, তাইজুলকে নিয়ে কথাবার্তা। এই সেদিনও তাইজুলকে যেই ফ্যানরা, বাংলাদেশ তো বটে, পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড লেফট আর্ম স্পিনার হিসেবে গণ্য করেছেন, সাকিবের বিরুদ্ধে একটা করার জন্য তাইজুলকে নিয়ে আসা হতো, হাইয়েস্ট উইকেট টেকার সবকিছু। আজকে তাইজুল হচ্ছে কি বিড়ির সাপ্লায়ার তাকে বলা হচ্ছে। মানে এই যে এইটা বোর্ড চেঞ্জ হওয়ার কারণে, এইটা কি শুধুমাত্র আপনি মনে করেন যে ক্রিকেটার ভার্সেস বোর্ড, নাকি এটার পিছনে অন্য কোনো গ্রুপের পলিটিক্স আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ওকে, আর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য অনেক বড় প্রশ্ন, উত্তরটা একটু বড় করে দিতে হবে। প্রথমত আমি যদি ক্রিকেটারদের এই কথাগুলো নিয়ে আসি, এখন ক্রিকেটারদের যে এরকম ট্যাগ দেয়া বা এরকম নানান রকম ভাবে তাদেরকে দেখা, জাজ করা, এটার পুরোপুরি গ্রাউন্ডটা ক্রিকেটাররা তৈরি করছেন, তারা এটার জন্য ভয়াবহভাবে দায়ী। এই ক্রিকেটাররাই ধরুন আমরা দেখেছি সবাই মিলে একসাথে একই রকমের স্ট্যাটাস দিচ্ছেন, পোস্ট দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াটাকে তারা এমন হাস্যকরভাবে ব্যবহার করা শুরু করেছেন যেটা পৃথিবীর আর কোনো দেশের কোনো ক্রিকেটার করেন না। তারা কোনো ক্রিকেটারের, তারা নিজেরা বলেন যে আমরা পলিটিক্স করি না বা আমরা খেলায় মন দিতে চাই, তারা কেন তাহলে আরেকজন ক্রিকেটারের সরাসরি পলিটিক্যাল ক্যাম্পেইনে গিয়ে যোগ দিবেন? এটা কি তারা করতে পারেন কিনা? সো তখন থেকে ক্রিকেটাররা আসলে নিজেদের একটা নিচে নামিয়েছেন বা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন, মানুষের সামনে ওই জাজমেন্টের জায়গাটা দাঁড় করিয়েছেন। সাম্প্রতিক ঘটনাগুলোতে যেটা হয়েছে, রায়হান, আমি অলওয়েজ আলোচনার পক্ষে, এটার জন্য আমি অবশ্যই আমিনুল ইসলাম বুলবুলকে দায় দিব, তিনি কেন বসেননি, তিনি কেন যাননি। বাট আমিনুল ইসলাম বুলবুলের সিনারিওটা একটু আমাদের কল্পনা বা সিচুয়েশনটাও যদি আমরা দেখি, একটা লোক দেশের বাইরে থেকে আসছে, ক্রিকেট নিয়ে কাজ করবে এবং তার হাইলি এক্সপিরিয়েন্স, তাকে যত রকমভাবে অসহযোগিতা করা যায় বাংলাদেশের লোকাল সিস্টেম এবং লোকাল পিপুলরা সেটা করেছে, নানান কিছু পক্ষ বিপক্ষ। এবং তাকে ধরুন এই যে নাজমুল আলমের যে কথাটা তিনি যে বলে যে একটা বিপদে ফেলেছেন আমিনুল ইসলাম বুলবুলকে, এখন তার বোর্ডের মধ্যে এবং না তিনি বিপদে ফেলেছেন, কারণ ওটার জন্য ক্রিকেটাররা আন্দোলন করলো, খেলা হলো না, তাকে বসতে বললো। এখন আমিনুল ইসলাম কেন বসেন? যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় তাকে নিয়ে কথা হচ্ছিল, নাজমুল আলমকে নিয়ে, তাকে নিয়ে যখন তুমুল বিতর্ক, তিনি হচ্ছে তামিম ইকবালকে যে কথা আপনি বললেন, কেন সব ক্রিকেটার একসাথে হয়েছে, আপনি হচ্ছেন সাংবাদিক, যদিও সাংবাদিকদের সম্পর্কে বলা হয়, আমি খুব মানে সোজাসাপটাই বলি যে কাকের মাংস কাকে খায় টাইপের একটা কথা সাংবাদিকদের। ভাই, বাংলাদেশের সাংবাদিকদের অন্তত 3টা সংগঠনই আছে, ক্রীড়া সাংবাদিকদের, শুধু ক্রীড়া সাংবাদিক, তারা একে অপরকে দেখতে পারে না। এবং মিরপুরে এরকম মানে সংগঠন নাম ছাড়াই গ্রুপ আছে না হলো 20টা। হ্যাঁ, সবচেয়ে বড় গ্রুপ ধরেন টিভি ভার্সেস পত্রিকা, টিভি ভার্সেস পত্রিকা, অনলাইন ভার্সেস পত্রিকা, সব আলাদা সব মানলাম। ক্যামেরাম্যান ভার্সেস রিপোর্টার। আপনি যখন দেখতেছেন যখন ডাক্তারদের উপর হামলা হয় বিভিন্ন ইনস্টিটিউশন থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তখন দেখবেন ডাক্তাররা সব এক হয়ে যায়। ডাক্তারদের আপনি যদি, আমি একটা ভিডিওতে র্যান্ডম ভিডিওতে বলেছিলাম যে সেন্ট মার্টিনে যে সাধারণ ডাক্তার থাকে, মানে হসপিটাল থাকে 60 শয্যা বিশিষ্ট, ওইখানে কোনো ডাক্তার বসেন না। একটা ভিডিওতে এই লাইনটা বলার জন্য তোমাকে অনেক ব্যাশিং খেতে হয়েছে, হিউজ। মানে আমি আসলে অ্যাপ্রিশিয়েট করি ব্যাপারটা, কারণ কি জানেন, এই যে মাঝে মধ্যে মনে না ক্রিকেটারদের বউরা এসা সমর্থন করে, ভাই মানুষ সমর্থনটা কোত্থেকে পাবে? নিজের পেশা না। এটা শুধু ডক্টর না, এটা আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে পরিবহন। তুমি যদি যে কোনো পরিবহনের যে কোনো রাস্তার যে কোনো একটা জায়গায় কোনো শ্রমিকের সাথে তোমার যদি কোনো গ্যাঞ্জাম হয়, ওই পরিবহন শ্রমিকদের মধ্যে ইউনিটিটা যে কি ভয়ঙ্কর। এক্স্যাক্টলি, এই ব্যাপারটা শুধুমাত্র সাংবাদিকদের মধ্যে নাই, এবং আরো হয়তো রাজনীতিবিদ টাইপের কিছু পেশা এই ব্যাপারটা নাই। এখন ধরেন আপনি যখন ক্রিকেটার, আপনার যখন ক্রিকেটার, আপনি সো ক্রিকেটারদের সংগঠন আছে, ক্রিকেটারদের সংগঠন একজন ক্রিকেটারকে নিয়ে একজন ক্রিকেটারের বক্তব্যের সাপোর্টে তারা হচ্ছে এমন একটা বক্তব্য যেটা খুবই ডিসগ্রেসফুল একজন বোর্ড পরিচালকের পক্ষ থেকে, আপনি ভারতীয় দালাল বলছেন, এবং পরবর্তীতে সেটাকে স্ট্যান্ডেই আপনি ছিলেন জাস্ট বিকজ অফ বর্তমান রাজনৈতিক পপুলিস্ট থিওরি। এবং একই সাথে আপনি যখন দেখছেন যে পরবর্তীতে যেদিন হচ্ছে এই কথাটা বলছে, যেদিন হচ্ছে তাকে শোকজ করার কথা, আপনি বলতেছেন আমিনুল ইসলাম বুলবুল বিপদে পড়ছে, তারপরের দিনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণীতে ওই লোকে ছিল, তাহলে বিপদে কেমনে পড়লো? এই প্রশ্ন এটা আচ্ছা, মানে তোর সঙ্গে হচ্ছে কথা বলার মুশকিলটা এটা যে প্রশ্ন করিস উত্তর দিতে দাস না, আরেকটা প্রসঙ্গে চলে গেলি, আগের প্রশ্নের উত্তর এখনো দিতে পারলাম না। ওকে, ঠিক আছে। আচ্ছা, বিপদে ইন সেন্স ভাই, এটা তো একটা বিপদ। এখন ধর যে তুই আমার সঙ্গে এখানে বসে একটা যদি বেফাস কথা বলে ফেলিস, এটা তো পুরো শোর আলাপেরই বিপদ। এটা মির ভার্সেস মিরের জন্যই যাচ্ছে, এটা কি বলে ফেললো। যেমন সামাই রায়না একটা বিপদে পড়ছে, তার সাথে এসে বিয়ার বাইসেপ একটা কথা বলছে, এটার জন্য তুলকালাম কাণ্ড ঘটে গেল। সো আমি ওই অর্থে বলছি, আমিনুল ইসলাম বুলবুল এখন তাকে অন করতে হবে, কারণ সে তার অর্গানাইজেশনের
আবার যে কথাটা বলছে এটা তারা বিবৃতি দিয়েও বলছে এটা তার ব্যক্তিগত মন্তব্য, এবং ব্যক্তিগত মন্তব্য যেন এইভাবে আর না করে সেটার জন্য সে একটা সতর্কতাও দিয়েছে বাকিদের, বাট স্টিল সেই জিনিসগুলো সামলাতে পারেনি। সে কেন বসেনি এটার স্পেসিফিক উত্তর যেটা, আমার যে কোনো সময় আমরা মনে করি আলোচনার টেবিলেই সমাধান হওয়া উচিত, আলোচনার মাধ্যমে হওয়া উচিত, কিন্তু যদি আমি আগে থেকে আন্দাজ করতে পারি যে ওইখানে একটা এই আলোচনাটা করাই হচ্ছে বা ডাকাই হচ্ছে যে তাদের একটা পার্টিকুলার এজেন্ডা আছে, এবং সেখানে আসলে একটা কর্নার্ড হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা হয়তো বা এমন কিছু সিচুয়েশন যেটা আমি ফেস করতে চাই না। এবং আমিনুল ইসলাম বুলবুল যেহেতু তিনি শুরু থেকে খুব কম সময়ের জন্য বলতে চেয়েছেন, খেলেছেন, এবং অল্প অল্প কিছু টপিক নিয়ে কাজ করতে চেয়েছেন, এবং যখন তিনি এই ধরনের বিষয়গুলো তিনি তখনও বুঝে উঠতে পারেনি কিভাবে সামলাবেন, কাকে ট্রাস্ট করবেন কি করবেন না, তার পেছন থেকে কেউ ছুরি মারছে কি মারছেন না, এই সমস্ত নানান ইস্যুতে আসলে তিনি নিজেই খুবই গোলমেলে অবস্থায় ছিলেন। প্রবাবলি সেই কারণে হয়তো বা তাকে কেউ বলছিল ভাই দরকার নেই ওদের সঙ্গে বসার, তিনি অন্যদের যাদের সঙ্গে তিনি হয়তো পরামর্শ করতে চেয়েছেন বা বলেছেন যে ভাই ইগনোর করেন এদের সঙ্গে বসার। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের অফকোর্স তিনি অ্যাজ আ এক্স ক্রিকেটার এটা তার প্রায়োরিটি হওয়া উচিত ছিল। ক্লাবগুলোর সঙ্গে তিনি কেন বসেননি এটারও নিশ্চয়ই একই রকম কারণ আছে, যে তিনি জান নাই, কারণ তিনি জানেন যে এদের সঙ্গে বসে কোনো লাভ হবে না। অনেকটা যেরকম বাংলাদেশ। তার মানে হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করি, তার মানে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যতদিন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে থাকতেন ততদিন ঢাকা প্রিমিয়ার লিগ হইতো না? না, হইল না। ওই যে যেভাবে হয়েছে 20 দলের টুর্নামেন্ট 8 দল নিয়ে হইতো ওইভাবে, একটা রাউন্ডের পরে বলতে আর হবে না, এভাবেই হইতো। বা তিনি অন্য ক্লাবগুলোকে নিয়ে আসতেন হয়তো বা হয়তো, কিন্তু কারণ এদের তো এজেন্ডাই ছিল যে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতিত্বে রাখবে না। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি থাকলে তিনি তাদেরকে নিয়ে কিভাবে ক্লিক করবেন? তারাও আসবে না লিগ এজেন্ডার কথা যদি বলি, তামিম ইকবালের কথা আসলে আমি তামিম ইকবালের মানে কোট আনকোট, মানে আমার যারা ফলোয়ার আছেন বিভিন্ন সময় আমাকে ফেসবুকে বিভিন্ন জায়গায় ফলো করেছেন, তামিম ইকবালের ক্রিকেট, তামিম ইকবালের রাজনৈতিক সেন্স এবং একই সাথে তার যেই ধরন, যেভাবে তিনি বিসিবিতে এসেছেন, এটা আমি ঘোর বিরোধী। আই ডোন্ট লাইক ইট। বাংলাদেশের পলিটিক্স এরকম অনেক কিছুই আছে যেটা আমি বিরোধী। বাট আপনি যেটা একটু আগে বললেন যে আমিনুল ইসলাম বুলবুল অন্যদের এজেন্ডা বুঝতে পেরেছেন যে তারা তাকে রাখবে না। আমিনুল ইসলাম বুলবুল হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আসার পর তিনি বলেছিলেন তিনি টি-20 ইনিংস খেলতে এসেছেন, তিনি এইখানে তাহলে টেস্ট ইনিংসটা শুরু করলেন কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। হ্যাঁ, এবং তিনি এরকমও বলেছেন যে নির্বাচন করবেন না, কিন্তু তিনি নির্বাচন করেছেন। তার মানে তিনি তার চেয়ে বড় কথা এখানে যোগ দেওয়া উচিত, পলিটিক্সের অংশ হতে গিয়ে কি ভিকটিম প্লেইং করছেন এখন? হ্যাঁ, অফকোর্স সেটাও তিনি করছেন। এখন এইটা হচ্ছে আমাদের ওই যে বললাম না যে আমরা আসলে 5 মিনিট আগে মনে হচ্ছে জন্ম নিয়ে বাংলাদেশকে বিচার করছি। বাংলাদেশের কালচারটা এটা, তাই না? সবার জন্য এটা অ্যাকচুয়ালি। সো কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যেভাবে এসেছিলেন, ফারুক আহমেদকে যেভাবে সরিয়ে তিনি আসলেন, এখন দেখেন বাংলাদেশে আবার সেই ফারুক আহমেদ আবার তাদের সাথে গিয়ে এক্স্যাক্টলি আমি এই পয়েন্টে আসতেছি, সেই জায়গায় তিনি করছেন। সো একই ঘটনা ঘটতে পারে তামিম ইকবালের ক্ষেত্রে। তামিম ইকবাল যেভাবে এসেছেন, এবং আমার কাছে তামিম ইকবালের যেটা সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে, যেটা আমি একেবারে এখনো মানতে পারছি না এবং এটা মানবো না, আমি খুব বলে গেলাম, তিনি যদি এই অ্যাডহক কমিটির সভাপতি থেকে নির্বাচন করেন এবং তিনি আবারও যদি নির্বাচিত হন, মানে এইটা নিয়ে আমি অবশ্যই সমালোচনা করবো। তার এইটা যখন আমিনুল ইসলাম বুলবুল করলেন তখন সমালোচনা করেছিলেন আপনি? তখন তো ধরেন ওইটা তো ওই পুরো নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ। আচ্ছা, রাইট। আমরা যদি আবারও ওই পুরনো পথে যেতে চাই, একইভাবে আমি বলছি এই প্রশ্নগুলো থেকে যাবে, তাহলে আর কেন বলা হচ্ছে যে না আগের বোর্ড সব খারাপ করছে, আমরা ভালো করবো, আমরা নতুন ভাবে করবো? যদি তিনি একই কাজ করেন তাহলে তো একই ঘটনা। সো আমি বলছি এই কারণেই, দেখেন আমার কথাটা শেষ করে নিই একটু। তামিম ইকবাল ধরেন সভাপতি হওয়ার পরে এই যে আমিনুল ইসলাম বুলবুলের যে 25 জন ডিরেক্টরকে নেই, যাদের অনেককে বলা হয় আমরা তো তাদেরকে চিনি না অর্ধেককে, বা অনেককে হয়তো চিনিও না। তামিম ইকবালের সঙ্গে অনেক পলিটিক্যাল পরিবারের সন্তানেরা আছেন যাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা যখন নির্বাচিত হবে এবং 25 জন ডিরেক্টর আসবেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 25 জনের মধ্যে আগের 25 জনের অনেকেই এসে থাকবেন, তারা এসে একসাথে কাজ করবেন, আবারও একসাথে সব। এইটাই বাংলাদেশের কালচার, এবং এইটা নিয়ে আমার আপত্তি যে ক্রিকেটেও এতটা কলুষিত হওয়া উচিত না। ক্রিকেটটাকে সামনে রেখে বাকি সবকিছু পেছন। ভাই, পৃথিবীর আর কোনো দেশের ক্রিকেট বোর্ড নিয়ে ডিরেক্টর, সভাপতি, নির্বাচন, গঠনতন্ত্র নিয়ে এত আলাপ করতে না, এত কথা বলতে না। আমরা এই আলাপেই যতগুলো শো করছি মানে এইসব মানে অক্রিকেটীয় বিষয় নিয়ে। এক্স্যাক্টলি। তবে একই সাথে বলা যায় যে বাংলাদেশ, আপনি যদি কলুষিতর কথাই বলেন, বাংলাদেশের ক্রিকেট 2টা টার্মে বেশ ভালোই কলুষিত হয়েছিল। একটা হচ্ছে ধরেন বাংলাদেশের ক্রিকেটে যখন মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক থাকা অবস্থায় তিনি এমপি নির্বাচন করেন, এটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। একই সাথে সাকিব আল হাসান, তিনি সামনে একটা ফুল ফ্লেজেড বিশ্বকাপ, সেই সময়ে তিনি এমপি হবেন এই জন্য দৌড়ঝাঁপ করছিলেন। মাগুরায় বীরেন শিকদার, নানা ধরনের নাম আশেপাশে ঘুরছিল, তিনি বিএনপিতে যোগ দেবেন কিনা। তার মানে কি, তার হচ্ছে একাদশের প্রথম 5 জন ব্যাটারের নাম আমি শিওর জানি না, কিন্তু সে মাগুরায় কোন 5 জন ছেলে ছাত্রলীগ করে এটা। আজকে মিরান মাসুদের কি হয়েছে
ফর দ্য রেকর্ড মীর রায়হান মাসুদ হচ্ছে সাকিব আল হাসানের সবচেয়ে বিগেস্ট ফ্যান আমার দেখা বাংলাদেশের। মীর রায়হান মাসুদ হচ্ছে তামিম ইকবালের সবচেয়ে বড় সমালোচকদের একজন। সো দিস ইজ আ নিউ মীর রায়হান মাসুদ। আমি সবসময় এই ক্ষেত্রে খুবই প্র্যাকটিক্যাল থাকি, আপনি জানেন। আমি I appreciate that. 2019 সাল থেকে আমি বলে আসছি সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ এই 5 জনের আস্তে আস্তে করে ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত। 2022 সালের সাউথ আফ্রিকা সিরিজের আগে আমার স্ট্যাটাস আছে, এখন আমার সেদিন মেমোরিতে আসছে, আমি লিখেছিলাম যে সাকিব আল হাসানের উচিত টেস্ট এবং টি-20 একেবারে ছেড়ে দেওয়া। বিরাট কোহলি যেভাবে এখন শুধুমাত্র ওয়ানডেটা নার্চার করে খেলছেন এবং ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, ঠিক এইভাবে ইভেন মুশফিক কিন্তু সেটা করেছে, তিনি শুধুমাত্র এখন টেস্ট খেলছেন, রাইট? হ্যাঁ, তো এটা পন্থা হওয়া উচিত ছিল, কিন্তু যেটা হয়েছে তারা হচ্ছে যেহেতু নির্বাচন করবে, তারা এই কারণে লাইমলাইটে থাকার চেষ্টা করেছে। আমি যদি ক্যাপ্টেন না থাকি আমার নামটা হয়তো ওইভাবে আসবে না। দ্যাটস অ্যানাদার থিং, যে ক্রিকেটটা হচ্ছে আমাদের দেশে একটা এক্সেসিভ লাইমলাইট থাকে এখানে, এবং এইটার মানে একবার পেয়ে গেলে 7টা, এই 7টা ধরেন আমি শুধু ক্রিকেটারদের কথা বলছি না, ইভেন এজ এ ডিরেক্টর, এটা একটা বড় রিজন। আপনি যখন এটা পেয়ে যাবেন একবার এই 7 এখানে তো কথা বললেই নিউজ হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, আমাকে মানুষ চিনছে। কারণ এম নাজমুল আলমকে ভাই আপনি চিনতেন, এই যে যারা দেখছেন, আমি চিনতাম না, আপনি চিনতেন না, তাকে এখন তো সারা বাংলাদেশ চেনে। আমার একটা মানে মাথায় অ্যাজাম্পশন ছিল যে এই টপিক আসবে এবং আমি তখন আপনাকে পরিচয় জিজ্ঞেস করবো কে উনি, তখন আপনি বলতে পারতেন না, একটা হাততালি দিতাম, এটা মিস করে গেলাম আমি। যাই হোক, আপনি আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের অনেক ফ্যানই যারা হচ্ছে বিভিন্ন সময় ক্রিকেট টু পলিটিক্স এই উদাহরণগুলো টানেন, অর্জুনা রানাতুঙ্গার কথা অনেকে বলেন, ইমরান খানের কথা অনেকে বলেন, কিন্তু তারা কিন্তু দুইটা ক্রিকেট বিশ্বকাপ জেতার পরে, অবসর নেয়ার পরে তারা পলিটিক্সে গিয়েছেন এবং সেইখানে গিয়ে তারা সফল হয়েছেন। রানাতুঙ্গা হয়তো ওই লেভেলে সফল না, কিন্তু ইমরান খান তো আসলে সাউথ এশিয়ান পলিটিক্সে একজন আমার মনে হয় লিজেন্ড হয়ে থাকবেন, এই বিশেষ করে জেলে যাওয়ার ঘটনা এবং সামগ্রিক এই বিচারে। সেই ইমরান খানও কিন্তু তিনি যখন ক্রিকেট বোর্ডে আসেন, তিনি তার প্রথম ক্রিকেট বোর্ডটা তার বন্ধুকে নিয়ে আসেন, রমিজ রাজাকে নিয়ে এসে ক্রিকেট বোর্ডটা ঢেলে সাজানোর চেষ্টা করেন। সো উপমহাদেশ তো বটেই, বিশ্বের নানা জায়গায় ক্রিকেট বোর্ডের যে পলিটিক্স এটা এইভাবেই চলে। হ্যাঁ, যেরকম জয় শাহ সবচেয়ে বড় এক্সাম্পল। হ্যাঁ, জয় শাহ সবচেয়ে বড় এক্সাম্পল। মানে বাট ওই যে ওদেরকে নিয়ে তো কথা হয় না, কারণ ইন্ডিয়া ইজ ডুইং গুড ইন ক্রিকেট। হ্যাঁ, কারণ ইন্ডিয়ার সিস্টেমটা অনেক বেশি তৈরি করা, সিস্টেমেটিক ওয়েতে তৈরি। এই কারণে আপনি আগে সিস্টেমটা তৈরি করেন, এরপর আপনি ক্রিকেট বোর্ড চালান না, আপনার মা বাপের দোয়া করেন, মায়ের দোয়া করেন, যা খুশি করেন, কিন্তু ক্রিকেটটাকে মুখ্য রাখা। তারপর হচ্ছে আরেকটা, সেদিন সুন্দর একটা পোস্ট দেখছি, আমি নর্মালি যে ফ্যান গ্রুপের পোস্টগুলো অ্যাভয়েড করে যাই, বাট সেদিন একটা সুন্দর পোস্ট দেখলাম কি, যে আইপিএলে একটা ডাগআউটে রিকি পন্টিং, কোনো ডাগআউটে কুমার সাঙ্গাকারা, কোনো ডাগআউটে মাহেলা জয়বর্ধনে, আর আমাদের সাবেকরা বা লিজেন্ডরা হচ্ছে মিরপুর 12তে আমিনুল হকের বাসায়। তো আমার কাছে জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে আপনি দেখেন মানে সমসাময়িক ক্রিকেটার কিন্তু মোটামুটি না সেম। আমি একটু আগে একটা ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম, সরি আমি তার রেফারেন্সটা দিতে পারছি না কারণ আমি ভুলে গেছি কোনো একটা, সেখানে তিনি এটাই অনেকটা সিমিলার কথাই লিখেছেন যে নেদারল্যান্ডসের কোনো একজন সাবেক ক্রিকেটার, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার, আইপিএল এর বা ন্যাশনাল টিমের কোচিং, এবং আমাদের সাবেকরা মানে নেদারল্যান্ডস হচ্ছে একটা সহযোগী দেশ, সেই সহযোগী দেশের রায়ান টেন্ডুলকার এখন ইন্ডিয়ার সহকারী কোচ ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, তিনি মানে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। মর্কেলকে দেখেন বোলিং কোচ হিসেবে কাজ করছে, কিন্তু আমাদের সাবেকরা হচ্ছে অনেক বেশি ওই যে যেটা দেখি আমি ফেসবুকে, আমাদের মনে হয় সেই ফেসবুকে ওয়াহিদুল গনি স্যার এবং দীপু স্যার, এদের পরে আমার মনে হয় সেই কোচিং মেন্টাল নিয়ে কেউ ওইভাবে আসেননি। ইভেন আশরাফুলেরটাও কিন্তু অনেক বেশি পলিটিসাইজড, তিনি যেভাবে কোচ হয়েছেন। না বাট এক্ষেত্রে বোধহয় একজনের নাম না বললে একটু অন্যায় হয়ে যাবে, খালিদ মাহমুদ সুজন। বাংলাদেশের একেবারে প্রথম দিকে লেভেল 3 করার কোচদের একজন, তিনি প্রবাবলি দ্য ফার্স্ট ওয়ান, এবং তিনি কিন্তু কোচিংটা সবসময় করে এসেছেন। যে কারণে আমি সমর্থকদের লাইনে কথা বলতে চাই না, সেটা হচ্ছে যে এই মাত্র যে নামটা নিলেন, এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে একটা হাহাকার চলতেছে, হাহাকার ইন সেন্স ফেসবুকের পোস্টে হাহা দেওয়ার নিয়ে বলতেছি। সো বাংলাদেশের ক্রিকেটে যদি আপনি ওভার দ্য ইয়ার ধরেন, সবচেয়ে বেশি হাহা পাইছে আমার মনে হয় 1 নম্বরে থাকবে খালিদ মাহমুদ সুজন, মানে প্রতিটা কথায় প্রতিটা এসে, এবং তিনি যে বোর্ডের জন্য কি পরিমাণ কাজ করেন, এইটা যে ব্যক্তি বোর্ডের মানে ক্রিকেট বোর্ডের আশেপাশেও গিয়েছেন সেই বলতে পারে। ভাই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য আসছে তার হাত দিয়ে, হি ওয়াজ বিহাইন্ড ইট। গেম ডেভেলপমেন্টে যখন কাজ করে আন্ডার-19 টিমটাকে গড়ে দিয়েছে এবং সেই দলটা বিশ্বকাপ জিতেছে। আচ্ছা, এখন আমি একটু মানে যেহেতু হাহাকার নিয়ে কথা বলছি, এই মুহূর্তে বেশ কয়েকজন ক্রিকেট কন্টেন্ট ক্রিয়েটর এবং একই সাথে সাংবাদিকরা বেশ আলোচিত, এবং তারা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে একটা ছোটখাটো মানববন্ধন, যেখানে ছিল 5 জন মানুষ এবং 20 জন সাংবাদিক ওইখানে গিয়ে মোটামুটি হামলে পড়েছেন, এবং মোটামুটি তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল যে কেন তারা কোন ধরনের কথা বলেছে। এটা নিয়ে আসলে আপনার
এটা আমার কাছে মনে হয় না খুব বলার মতো কিছু, কারণ এখানে ওই যে ওই এজেন্ডাটাই কাজ করেছে এবং এটাতেও আসলে অক্রিকেটীয় কারণ ওরাও একটা এজেন্ডা নিয়ে গেছে। এই সাংবাদিকগুলো প্রবাবলি তারাও কোনো না কোনো আমি যে আসলে কমেন্টস এটা করা ঠিক হবে বিকজ আমি বিইং আ জার্নালিস্ট এবং আমি নিজে ধরুন এই কমিউনিটির অংশ। সাংবাদিকরাই আসলে যেভাবে পোর্ট্রে করছে, কারণ ভিডিওগুলো তো ভিডিওতে মনে সাংবাদিকরা ভিলেন যে তারা ইয়ে করতে গিয়েছে এবং ওখানে যে ধরনের গালিগালাজ হয়েছে এটা আমি শুনেছি খুব মানে ক্লোজ পিপলের কাছ থেকে, এটা কিন্তু মানে খুবই অগ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য। বাট যে কারণে এখন আমরা ক্রিকেটারদের সমালোচনা করছি, ক্রিকেটাররা নিজেদেরকে কোথায় নামিয়েছেন সেটা গ্রাউন্ডের তারা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই দায়ী। এবং আমার কাছে মনে হয় সাংবাদিকরাও অনেকাংশে নিজেরাই দায়ী, তাদেরকে নিজেরা। আমি আজকে গালি খাইলে এটার জন্য অবশ্যই আমার কমিউনিটির একটা দায়ভার থাকবে এবং এটা আমি নিব। ধরেন এই যে ধরেন দালাল শব্দটার আমি একটু যদি করি মানে ব্যাখ্যা করি, এলাবোরেট করি। আপনি একটা নির্বাচন হচ্ছে, হ্যাঁ, নির্বাচনে আপনি ক খ গ ঘ 4টা দল আছে, আপনি হয়তো ক সাপোর্ট করেন, তো আপনি ক এর জন্য কিছু প্রচারের জন্য কিছু কথা আপনি লিখবেন, বা ককে আপনার কেন পছন্দ সেই কথাগুলো আপনি ব্যাখ্যা করবেন। এটা কি দালালি না সমর্থন? যদি সমর্থন হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে কেন নির্দিষ্ট একটা দল, এখন দেখবেন বাংলাদেশে এ বি সি যদি 3টা দল থাকে, এ আর বি এর সবাই হচ্ছে যারাই সমর্থক, যারাই সাপোর্টার, যারাই কর্মী, সবাই দালাল। আর সি এর হচ্ছে সবাই পুত পবিত্র ভালো, তারা হচ্ছে নাইস, ভেরি গুড। ওই যে পলিটিক্স, ইটস অল অ্যাবাউট পলিটিক্স। সো আপনি যদি ক্রিকেট বোর্ডও দেখেন, আপনি বারবার বলছেন যে ক্রিকেটাররা কি নিচে নামিয়েছে। এই ক্ষেত্রে তো বেসিক কোশ্চেনটা এটাই হওয়া উচিত যে সাংবাদিকরা আসলে সমর্থন করতে পারেন কিনা, নিজেদের মান নামিয়েছে না। সাংবাদিকদের কথা বলছি না, সাংবাদিকদের সমর্থনের কথা বলছি না, কিন্তু সব সাংবাদিক, এখানে তো একটা টোনের ব্যাপার আছে। আপনি যদি আমিরুল ইসলাম বুলবুল বলেন, আমিরুল ইসলাম বুলবুলকে কেন সব সাংবাদিক অসহযোগিতা করবে? উনি কি এমন খারাপ? উনি তো ভালো। হ্যাঁ, আমিরুল ইসলাম বুলবুলকে অনেকে ব্লক করে দিত সব সাংবাদিকদের। সো সব সাংবাদিক কেন তাকে অপছন্দ করবে? এটার পিছনে রিজন কি? তার মানে সব সাংবাদিক করতো না মনে হয়। মোটামুটি কম বেশি আপনি দেখেন, আপনি ফেসবুকে আপনি যে নাম ধরে তো বলতেছি না, যেহেতু যে বললেন কলিগ এবং আল, সো মোটামুটি সব সাংবাদিকদের সাথে, এবং আপনি মানে পত্রিকা ধরে আমি বলি, ডেইলি সান, সমকাল, প্রথম আলো, সব পত্রিকায় মোটামুটি, ডেইলি স্টার, ভালো ভালো জায়গায়, টি স্পোর্টস, ভালো ভালো জায়গায় কিন্তু আমিরুল ইসলাম বুলবুলের যে বোর্ডের নানা ব্যর্থতা, নানা কিছু দিনের পর দিন রিপোর্টিং হয়েছে, এবং সবচেয়ে বড় আতে ঘা লেগেছে। আসলে মানুষ দিন শেষে কি, মানুষ দিন শেষে তো কাজের মানুষ, প্রত্যেকে কাজ করতে চায়। ধরেন আপনি তো এখন ওইভাবে কোনো চ্যানেলের সাথে অ্যাফিলিয়েটেড না স্পোর্টস রিপোর্টার হিসেবে। ধরেন আপনার ভিসা পাসপোর্ট রেডি এবং আপনাকে তখন ইন্ডিয়ায় পাঠানোর কথা ছিল, এবং শেষ মুহূর্তে গিয়ে আপনি দেখলেন একটা ক্রিকেট বোর্ড, তারা কিনা, যেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান নিজেও চান না এরকম একটা সিদ্ধান্ত, আপনি চাপিয়ে দিলেন পুরো ক্রিকেটারদের উপর এবং বললেন ওরা তো আমাকে বলেনি। এটাই রিজন সাংবাদিকদের। এটা অবশ্যই এটা অন্যতম রিজন, এটা অন্যতম রিজন। একই সাথে আপনি দেখেন, আপনি মানে সম্পর্কের বেসিসে যদি বলি, তামিম ইকবাল, হ্যাঁ, তামিম ইকবালের কিছু সাংবাদিক আছে আমরা জানি, যারা হচ্ছে রেগুলার তার ডাইনিং টেবিলে বসে ছবি টবি দেয়, তার সাথে রাতের বেলা ছবি দেয়, দিনের বেলা ছবি দেয়, ভোরে ছবি দেয়, 3 রাত 24 ঘন্টা ছবি দেয়, নো প্রবলেম। ওই সাংবাদিকের সংখ্যা 1 2 3 4 5 আমরা হাতে গুনে বলতে পারবো, তারা একসাথে আড্ডাও দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি লিস্ট ধরে 20-25 জন সাংবাদিকের নাম আমি বলতে পারবো যারা এই মুহূর্তে তামিম ইকবালের পক্ষে আছে, বিকজ অফ দ্য সিচুয়েশন। এটা একটা সিচুয়েশনশিপ তাদের জন্য। তারা আমিরুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে এত বিরক্ত, বা ওই বোর্ডটার বিরুদ্ধে এম নাজমুল ইসলামের অ্যাটিটিউড আপনি দেখবেন সাংবাদিকদের সাথে, তিনি মনে হচ্ছিল যে তিনি সবাইকে একটা সবক দিচ্ছে, ওদেরকে কেন বেতন বাড়িয়ে দেওয়া হবে, ওদেরকে কেন এইটা করা হবে। উনি তো এইটার লোক না। এটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ 3টা রাষ্ট্র, আমি আমার মতে, ভেরি পার্সোনাল অপিনিয়ন, ইসরায়েল, পাকিস্তান এবং মায়ানমার। সেই পাকিস্তান হচ্ছে অন্যতম মধ্যে যারা হচ্ছে ক্রিকেটারদের বেতন কাটা রাখছে জাস্ট বিকজ ওরা ওয়ার্ল্ড কাপ থেকে হেরে আসছে। সেই ক্ষেত্রে আমি বলবো ওই টিমের প্রেসিডেন্ট থেকে শুরু করে যত বোর্ড মেম্বার আছে সবার স্যালারি কাটা উচিত, কারণ ওরা পুরো সিস্টেমের অংশ। এই পুরো ব্যর্থতা বলেন, যাই বলেন। আচ্ছা, একটু তারপরে আমার মনে হয় এটার আরেকটু অ্যাডিশন করা উচিত, যে ব্যক্তিগত মতটা মাত্র দিলি, সেটা কি শুধু ক্রিকেট থেকে চিন্তা করে তো না। ওই হিসেবে চিন্তা করলে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে পৃথিবীতে সফল রাষ্ট্রের একটা হচ্ছে পাকিস্তান, কারণ তারা যে ঘটনাটা ঘটাইছে, এটা নিয়ে আমার মজার একটা অপিনিয়ন আছে। শুনেন, এখানে পাকিস্তান হচ্ছে বেসিক্যালি বিশ্বকাপের সময়কার আমিনুল ইসলাম বুলবুল। কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বিশ্বকাপের সময় এমন একটা কাজ করেছে, যেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে ডাক দেওয়া নাইছে, আমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করো আমরা ইন্ডিয়ার বিপক্ষে যাতে খেলি। ওরা রিকোয়েস্ট করছে, দেন হচ্ছে ওরা ইন্ডিয়ার বিপক্ষে খেলছে। অথচ হর্ষা ভোগলে ওয়েন ইট ওয়াজ ডিসাইডেড যে পাকিস্তান খেলবে না, পরের দিনই টুইট করছে পাকিস্তান ইজ গোয়িং টু প্লে, এটা লিখে রাখেন, এটা সবাই জানতো পাকিস্তান খেলবে। ওইটাই তো পলিটিক্স বা একটা ন্যারেটিভ তৈরি করা। এবং আপনার যে কথা বলছেন যে বিগ প্লেয়ার, সেই বিগ প্লেয়ার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট এসেছে সেদিন, যেটা হচ্ছে কপিড ফ্রম হোয়াইট হাউস লেখা। ওই পোস্টটা তিনি ভুলে তিনি তার ফরম্যাট সহ আপলোড দিয়ে দিয়েছেন ওই দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, অলরাইট, ফরগেট ইট। আমরা আলোচনাটা তাহলে শেষ করি। আমরা তাহলে কোন জায়গাটায় আছি? এই যে আমার কাছে যেটা মনে হয়, আই স্টিল ফিল, ধরুন
ঠিক আছে, আমিরুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, তামিম ইকবাল, তিনজনের কারোটাই প্রসেস ঠিক না, কিন্তু তিনজনের কারোর সঙ্গে জাস্টিস এখন পর্যন্ত করা হয়নি। তামিম ইকবাল যদিও মাত্র শুরু করে জাস্টিস ইন আ সেন্স, তাদেরকে আপনি আনলেনই বা কেনই বা তাদেরকে সরিয়ে দিলেন, এবং কেউ টাইমও যে টাইম ফ্রেমটা দিছেন এবং যে সিচুয়েশনশিপ তৈরি হয়েছে, এটা কোনোটাই আসলে আইডিয়াল না কারোর জন্য। ওইখানে আমাকে বসালেও আমি চালাইতে পারতাম না, আপনাকে বসালে আপনি চালাইতে পারতেন না। দিন শেষে খেলাটা হয়েছে কি অবৈধ ভার্সেস অবৈধ, কারণ তামিম ইকবাল দীর্ঘদিন ধরে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বলছিলেন, এবং আমিনুল ইসলাম বুলবুল এবার আইসিসির কাছে একটা চিঠি দিয়েছেন যে তামিম ইকবালের বোর্ড অবৈধ, এবং আইসিসি এবার তার সঙ্গে নেই, কারণ আমিনুল ইসলাম বুলবুল হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে আইসিসির কাছে এর আগের চিঠিতে লিখেছিলেন যে তিনি বাংলাদেশ সরকারের আজ্ঞাবহ হিসেবে বিশ্বকাপে খেলতে চান না। তো এখন তুমি নতুন সরকার আসার পর কেন তুমি নিজের মত বলছো? বরং এখন যেটা আমরা শুনছি, নতুন ক্রিকেট বোর্ড এসেই, মানে নতুন অ্যাডহক কমিটি ক্রিকেট বোর্ড এসে তারা ভারতের সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, এক্স্যাক্টলি, অবশ্যই তাই করতে হবে। আপনার রেভিনিউ থেকে শুরু করে আমার মতে রায়ান এখন আসলে যেটা আইডিয়াল হওয়া উচিত, 3 মাসের কথা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু বলা আছে যে 3 মাসের ভেতরে নির্বাচনটা করতে হবে, নট নেস 3 মাসের পরে, নট নেসেসারিলি আপনাকে 3 মাস পর করতে হবে। আপনি কিন্তু চাইলে 1 মাস পরও নির্বাচনটা করতে পারেন, কারণ 3 মাসের ভেতরে বলা হয়েছে। সো যত দ্রুত সম্ভব একটা আইডিয়াল সিচুয়েশন করে নির্বাচনটার দিকে দিয়ে দেওয়া বিসিবিটাকে, তখনই এটা আমি বলবো এটা স্টেবল হয়েছে, যখন ইয়াস একটা প্রপার ইলেকশন হবে। তো এই আলোচনা, আমরা যে আলোচনা আজকে যেটা করছি, এটা আসলে চলতে থাকবে, এটা শেষ হবে না। আমরা শেষ করি, বাট একটা কথা আমি বলে রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ফুটবল বোর্ডে কোনো নির্বাচনই কখনোই গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডে কোনো নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে আপনি হচ্ছে কোনো না কোনোভাবে প্রত্যেকজন ইনভেস্টর যারা হচ্ছে ক্লাবের টাকা পয়সা ঢালতেছেন, প্রত্যেকজন কাউন্সিলর যারা ক্লাবের পিছনে দৌড়াচ্ছেন, তারা কখনো না কখনো আপনার হয় ফিরোজায় যাওয়ার জন্য টাকা পয়সা ঢালে অথবা গণভবনে যাওয়ার জন্য টাকা পয়সা ঢালে, এটা আমরা সবাই জানি। সো দিস ইজ ইট। ওকে, তার চেয়ে বরং আমরা খেলা নিয়ে কথা বলবো। আমরা অ্যাটলিস্ট অক্রিকেটীয় আলোচনা যত পারি কম করার চেষ্টা করবো, কারণ নিউজিল্যান্ড বাংলাদেশ দলে পা রাখছে এবং নেক্সট উইকে সিরিজ শুরু হয়ে যাবে। সো সেসব নিয়ে বরং কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মির ভার্সেস মির থেকে। আমি ফয়সাল তুমির এবং আমি মীর রায়হান মাসুদ। বাই বাই।